আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে মাসের শেষে মানিব্যাগটা কেমন যেন অস্বাভাবিক হালকা লাগছে? ধরুন, খাবার, বাড়ি ভাড়া বা ফোনের বিল এই সব মেটানোর পর হাতে আর কিছুই থাকছে না। এর পেছনের কারণটা কিন্তু শুধু দুর্ভাগ্য বা কিছু কোম্পানির লোভ নয়। এটার নাম মুদ্রাস্ফীতি। আর আজকের এই আলোচনায় আমরা এর রহস্যটাই ভেদ করব। না, এই অনুভূতিটা কিন্তু শুধু একজনের নয়, এটা প্রায় সবার। মুদি দোকানের বিলটা আগের চেয়ে বেশি আসছে, তাই না? এক কাপ চায়ের দামও বেড়ে গেছে। বাড়ি ভাড়ার কথা তো নাই বললাম, অথচ বেতনটা যেন সেই একই জায়গায় আটকে আছে। এই যে একটা অনুভূতি, এটা একদম সত্যি। আর এর পেছনে একটা খুব শক্ত কারণও আছে। তাহলে প্রশ্নটা হলো, এমনটা হচ্ছেটা কেন? আমাদের কষ্ট করে আয় করা টাকা দিয়ে দিনকে দিন কেন কম জিনিসপত্র কিনতে হচ্ছে? এর পেছনে একটা বড় অর্থনৈতিক ধারণা কাজ করছে। হ্যাঁ, এই ধারণাটাই হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। আর একবার যদি এর আসল ব্যাপারটা বোঝা যায়, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কেন প্রতি বছর আমাদের টাকার জোর মানে কেনার ক্ষমতা নীরবে কমে যাচ্ছে। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি বিষয়টার গভীরে যাওয়া যাক। এই মুদ্রাস্ফীতি জিনিসটা ঠিক কি, আর এটা কিভাবে কাজ করে? আসুন খুব সহজভাবে, কোনো জটিল শব্দ ব্যবহার না করেই ব্যাপারটা বুঝে নিই। একদম সহজ কথায় যদি বলি, মুদ্রাস্ফীতি মানে হলো সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। যেমন ধরুন, আজকে যে বুরিটোটা আপনি ৮০ টাকায় কিনছেন, ঠিক এক বছর পর সেটার দাম যদি হয়ে যায় ৯০ টাকা, এটাই হলো মুদ্রাস্ফীতি। এর আসল মানে হলো আপনার টাকার মান কমে গেছে। এখন দেখুন, এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দাম বাড়াটা মুদ্রাস্ফীতির একটা দিক মাত্র। আসল ধাক্কাটা হলো টাকার ক্রয় ক্ষমতা বা কেনার ক্ষমতা কমে যাওয়া। মানে আগে যে টাকা দিয়ে যতটা জিনিস কেনা যেত, এখন আর ঠিক ততটা কেনা যায় না। এটাই আসল কথা। বেশ, তাহলে মূল প্রশ্নটা হলো, এই মুদ্রাস্ফীতি হয় কেন? এর পেছনে প্রধানত দুটো কারণ আছে, আর দুটোই কিন্তু টাকা আর জিনিসপত্রের যোগানের সঙ্গে সরাসরি জড়িত। বিষয়টা বোঝার জন্য চলুন একটা মজার উদাহরণ দেখা যাক। ধরুন, একটা পিৎজা পার্টির আয়োজন করা হয়েছে। এই উপমাটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কেন অল্প জিনিসের পেছনে যখন অনেক টাকা ছোটে তখন দাম বাড়ে। কল্পনা করুন, পার্টিতে ৫০টা পিৎজা আছে আর লোকও আছে ঠিক ৫০ জন। প্রত্যেকের কাছে পিৎজা কেনার জন্য $10 করে আছে। মানে এখানে চাহিদা আর যোগান একদম সমান সমান, কোনো সমস্যা নেই। এবার ভাবুন তো, হঠাৎ করে পার্টিতে থাকা সবাই আরও $20 করে পেয়ে গেল, কিন্তু পিৎজার সংখ্যা এক চুলও বাড়েনি। সেটা আগের মতোই ৫০টা আছে। তাহলে কি হবে বলুন তো? পিৎজা কিন্তু সেই ৫০টাই, কিন্তু এখন সবার হাতে টাকা অনেক বেশি। স্বাভাবিকভাবেই একই পিৎজার জন্য মানুষ বেশি দাম দিতে চাইবে, আর হু হু করে পিৎজার দাম বেড়ে যাবে। ঠিক এটাই হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির আরেকটা কারণও কিন্তু আছে। ধরুন, বরিটোর উপকরণ যেমন মাংস বা সবজির দাম বেড়ে গেল, তখন তো রেস্তোরাঁর মালিককে বাধ্য হয়েই বরিটোর দাম বাড়াতে হবে, তাই না? একে বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যেখানে উৎপাদনের খরচ বাড়ার কারণেই জিনিসের দাম বাড়ে। চলুন এখন আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসি। মুদ্রাস্ফীতির আসল প্রভাবটা তখনই বোঝা যায় যখন আমরা আমাদের আয়ের সাথে এর তুলনা করি। এই স্লাইডটা একবার দেখুন। এখানে মূল সমস্যাটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। ধরুন, কারো বেতন বছরে ২% বাড়ছে, কিন্তু জিনিসপত্রের দাম মানে মুদ্রাস্ফীতি বাড়ছে ৪%। এর মানে কি দাঁড়ালো? জীবনযাত্রার খরচ আয়ের চেয়ে অনেক বেশি দ্রুতগতিতে বাড়ছে। এখানেই প্রকৃত আয় বা রিয়েল ইনকামের ধারণাটা চলে আসে। এটা হলো মুদ্রাস্ফীতির সঙ্গে মিলিয়ে দেখার পর আয়ের আসল মূল্য। সোজা কথায়, আপনার টাকা দিয়ে আপনি আসলে কতটা জিনিস কিনতে পারছেন সেটাই হলো আপনার প্রকৃত আয়। এই কথাটা কিন্তু একদম সত্যি আর খুব গুরুত্বপূর্ণ। বেতন বাড়ার পরও যদি মনে হয় যে আগের মতো সচ্ছলতা নেই, তার কারণ হলো প্রকৃত আয় আসলে কমে গেছে। মানে কাগজে কলমে টাকা বাড়লেও কেনার ক্ষমতাটা আর আগের মতো নেই। তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি করা হয়? কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। চলুন দেখি তারা ঠিক কিভাবে এই কাজটা করে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অস্ত্র হল সুদের হার। যখন মুদ্রাস্ফীতি খুব বেড়ে যায়, তারা সুদের হার বাড়িয়ে দেয়। এর ফলে কি হয়? বাড়ি বা গাড়ির জন্য লোন নেওয়া আরও দামি হয়ে যায়। আবার ব্যাংকে টাকা রাখলে বেশি সুদ পাওয়া যায়, তাই মানুষ খরচ না করে সঞ্চয়ের দিকে ঝোঁকে। সব মিলিয়ে বাজারে টাকার যোগান কমে, চাহিদা কমে এবং ধীরে ধীরে দাম নিয়ন্ত্রণে চলে আসে। এটা কিন্তু অর্থনীতির জন্য একটা খুব সূক্ষ্ম ভারসাম্যের খেলা। কিন্তু মুদ্রাস্ফীতি সব সময় যে সরাসরি দাম বাড়িয়েই আসে তা কিন্তু নয়।
এর একটা বেশ চতুর বা গোপন রূপও আছে, যেটা আমরা অনেক সময় খেয়ালই করি না। একে বলা হয় শ্রিঙ্কফ্লেশন। নামটা শুনেছেন? এর মানে হল পণ্যের দাম একই থাকল, কিন্তু তার পরিমাণ বা আকার কমে গেল। যেমন আপনার প্রিয় বুরিটোর দামটা একই আছে, কিন্তু হাতে নিয়ে মনে হচ্ছে আগের চেয়ে হালকা। একই দামে কম জিনিস পাওয়াও কিন্তু এক ধরনের মুদ্রাস্ফীতি। এ কথাটা দারুণ, তাই না? মুদ্রাস্ফীতি সবসময় বড়সড় ঘোষণা দিয়ে আসে না। কখনো কখনো এটা শ্রিঙ্কফ্লেশনের মতো ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমাদের কেনার ক্ষমতা একটু একটু করে কমিয়ে দেয়, একদম ফিসফিস করে। চলুন এবার তাহলে শেষ অংশে আসা যাক। এই পুরো পরিস্থিতিটা বোঝার পর একজন ব্যক্তি হিসেবে কি করণীয় তা নিয়ে কিছু কথা বলা যাক। তাহলে আজকের আলোচনার মূল কথাগুলো কি? ১. মুদ্রাস্ফীতি টাকার ক্রয় ক্ষমতা কমায়। ২. আসল ব্যাপার হল প্রকৃত আয়, শুধু বেতনের অঙ্কটা নয়। ৩. কেন্দ্রীয় ব্যাংক সুদের হারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণের চেষ্টা করে। ৪. নগদ টাকা যদি শুধু ফেলে রাখা হয় তাহলে সময়ের সাথে সাথে তার মূল্য কমে যায়, আর তাই সবসময় টাকার সংখ্যার বদলে তার আসল মূল্য দিয়ে ভাবাটা খুব জরুরি। শেষ কথা হল, মুদ্রাস্ফীতি কিন্তু আধুনিক অর্থনীতির কোনো ভুল বা দুর্ঘটনা নয়, বরং এর একটা কাঠামোগত বৈশিষ্ট্য। এখন যেহেতু এর কার্যকারিতা আমাদের সবার জানা, মূল প্রশ্নটা হল এই নতুন জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের আর্থিক সুরক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যেতে পারে। এটা কিন্তু ভাবনার বিষয়, তাই না?